আপনি? পিছু ফিরে অচেনা লোকটি বলে উঠল, হুম হুম আমি আমি ছাড়াই কাজ করার সাধ্য কার শুনি। মীরাব ঢোক গিলে বলে উঠল, আপনি জানেন আপনি একটা ভয়ঙ্কর অসভ্য, আমায় এভাবে নিয়ে আসলেন কেন? এবার যেন অচেনা লোকটি মজা পেল, হালকা হেসে বলে উঠল, ডাকলে আসতেন আপনি? মীরাব হাত কচলিয়ে বলল, না আসতাম না, এমন অহেতুক কারণে আসার কোনো প্রশ্নই ওঠে না। অচেনা লোক সামনের দিকে নজর রেখেই বলল, তো এমনি কিটা ন্যাপ হয়ে থাকুন। ঘুম ভেঙে গেল মীরাবের, হচককিয়ে উঠে গেল সে। স্বপ্ন ছিল? কি মারাত্মক! স্বপ্নে এসেল জ্বালাতন করছে আজকাল, এর একটা বিহিত করা দরকার। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বাইরে বেরোলাম। আজ তো বিয়ে, এই সকালে একটু রাফিদের ওদিকে ঘুরতে বেরোলাম। আগেই রাফিদের কল দিয়ে বলে রেখেছি, ওরা লেকের ধারেই আছে, আমি তাই লেকের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে ওদের পেয়ে গেলাম। ওরা নৌকায় উঠে কি সুন্দর ঘুরছে, আমারও নৌকায় উঠতে মন চাইল। কিছুক্ষণের মাঝে নৌকা তীরে এসে থামল। নৌকায় ঘুরে মনটা বেশ ফুরফুরা, ইচ্ছে করল পানিতে হাত ডোবাতে। পানির দিকে ঝুঁকতেই তীব্র বেগে পড়ে গেল মীরাব। না পারে রাফি সাঁতার, না পারে রাফিয়া, এ যেন মহাবিপত্তি। পার্সেল এসেছে, তা আনতে এখন বাজারে যেতে হবে ফারিসের। লেকের পাশ দিয়ে ফারিস যাচ্ছিল, হঠাৎ চিৎকার শুনে সেদিকে গেল। তাকিয়ে দেখল কেউ ডুবে যাচ্ছে। শিট বলে সে ঝাঁপ দিল। ততক্ষণে মীরাব হাত পা ছেড়ে স্থির হয়ে গিয়েছে। বহু কষ্টে ফারিস মীরাবকে নিয়ে তীরে উঠে আসলো। রাফিয়াকে বলল পিঠে চাপ প্রয়োগ করে পানি বের করতে। রাফিয়াও তাই করল। কতক্ষণ চাপ প্রয়োগ করায় হালকা কেশে উঠল। পানিতে কাক ভেজা হয়ে আছে মীরাব, তা দেখে রাফি অন্যদিকে সরে গেল। ফারিস নিজের শার্টটা মীরাবের গায়ে মেলে ধরল। রাফি বলল, ভাইয়া, মীরাবকে আমাদের বাড়ি নিয়ে চলুন, ও এখন এইভাবে বাসায় গেলে বড্ড ভেজালে পড়ে যাব, লোকেরা কথা বানাতে সময় নেয় না। ফারিস রাফিয়াকে পাঠালো শুকনো কাপড়ের জন্য মীরাবদের বাড়ি। ফারিস মীরাবকে রাফিদের বাসায় নিয়ে গেল। এদিকে রাফিয়া কাপড় নিয়ে হাজির। মীরাব চেঞ্জ করে বের হয়ে আসলো। প্রচণ্ড ক্ষোভ নিয়ে ফারিস বলে উঠল, ডাফার একটা, মাথাতে কি সমস্যা? নিজের খেয়াল রাখতে জানো না? আমি না থাকলে কি হতো? সাঁতার জানো না, নৌকায় উঠেছ কেন? ডাম্বো। মীরাব চুপ করে কথা শুনছে শুধু। দোষটা তারই ছিল আজ, তাই কোনো রিয়্যাক্ট করছে না, কথা শুনে যাচ্ছে। লোকটা খারাপ না, যতটা খারাপ সে ভাবে। ফারিস বলে উঠিল, ডাম্বো। মীরাব তাকালো। ফারিস বলল, তোমাকেই ডাকছি, শুনছ না? কানে সমস্যা? মীরাব বিরক্ত হয়ে অপর পাশে ঘুরে বসল। ঠান্ডা লাগছে খুব। হঠাৎ চাদর দিয়ে উনি আমাকে ঢেকে দিলেন। আমার না বলা কথাও কি বুঝে যায় নাকি? মীরাব বলে উঠল, চাদর কোথায় পেলেন? উনি বললেন, রাস্তার ধারে বিতরণ করেছে, সেখান থেকে নিয়ে এসেছি। হ্যাপি? মীরাব চুপ থাকায় ফারিস আবার বলে উঠল, আন্টি দিয়েছে, বললেন তোমার এটা লাগতে পারে। হঠাৎ উনি আমার দিকে ঝুঁকে কতক্ষণ তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছেন এমন করে? আগে কখনো আমায় দেখেননি? ফারিস বলে উঠল, দেখব না কেন, নিশ্চয়ই দেখেছি, তখন তো এমন শেওড়া গাছের পেতনিদের মতো লাগেনি। উনি আয়নার দিকে ইশারা করলেন। আমি ছুটে চলে গেলাম আয়নার সামনে। এটা সত্যিই আমি? লিপস্টিক কাজল লেপটে গেছে। ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আসলাম। উনি বলে উঠলেন, মেকআপ দিয়ে বেরোলে এই অবস্থাই হবে। আমি থম মেরে রাফিয়ার জন্য অপেক্ষা করছি। উনি আবারও আমার দিকে ঝুঁকে গেলেন। আমি চোখ বুঝে কাঁপা কাঁপা গলায় বললাম, এখনও কি শেওড়া গাছের পেতনিদের মতো লাগছে? উনি হুহু করে হেসে মুখে ফু দিয়ে চুল উড়িয়ে বললেন, না, মায়াবতী লাগছে। মীরাব অবাক হয়ে, কি লাগছে? ফারিস মুখ কুচকে বলল, নাথিং। বাড়ি যাবে না? কত লেট হয়েছ জানো? আটা ময়দা মাখতে লেট হবে না? তাড়াতাড়ি বাসায় যাও, নাকি দিয়ে আসতে হবে? তোমাকে দেখতে অ্যাডাল্ট মনে হলেও তুমি ইমম্যাচিওর। তখনই রুমে প্রবেশ করল রাফিয়া ও তার মা। এই দেখ মীরাব, মা তোর ফেভারিট ফুচকা। খুশিতে মীরাবের চোখ চিকচিক করছে। মীরাব বলে উঠল, ওয়াও আন্টি, ফুচকা কই পেলে? রাফি এনেছে বলে চলে গেলেন। রাফি ফুচকা বানিয়ে দিচ্ছে, রাফিয়া আর আমি খাচ্ছি। ফারিসের দিকে তাকিয়ে দেখি সে গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভেবেছি ফুচকা খেতে চাইছে সে, তাই ওনার মুখেও একটা ঝাল ঝাল ফুচকা ঢুকিয়ে দিলাম। উনি কিছুটা অবাক হলেন, কিন্তু সামলে নিলেন নিজেকে। হঠাৎ দেখি ওনার চোখ দিয়ে পানি পড়ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, পানি পানি করছে।
আমি সাইডে যে পানি রাখা ছিল তার হাতে দিলাম। সামান্য ঝাল খেয়ে এই অবস্থা। খাওয়া শেষে বাড়ি চলে এলাম। গোসল পরে রেডি হয়ে অধরা আপুর রুমের দিকে চলে গেলাম। কি ধৈর্য নিয়ে আপু বসে আছে। আমি আপুকে বললাম, কি আপু, কেমন অনুভব করছো? আপু বলে উঠলে, বিদ খুঁটে। আমি কথা শুনে থম মেরে বসে রইলাম। দূরে দাঁড়িয়েছিলাম সুমি এসে বলল, আমায় ডাকছে তারিন। আমি সুমির সাথে যাওয়ার পথে দেখতে পেলাম মেয়েরা ঘিরে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখতে পেলাম অভ্র ভাইয়ার হাত ধুইয়ে দিচ্ছে কাজিনবাসীরা। তারিন বলে উঠল, দূরে দূরে কেন আছিস? শালি হয়েছিস, দুলা ভাইয়ের আদর যত্ন করবি না? আমি বললাম, এই তো এখন আসলাম। শালিবাসীরা হাত ধুইয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছে। অভ্র ভাইয়া বলে উঠল, তোমরা নির্ঘাত আমায় রাস্তায় বসানোর প্ল্যান করেছ। এত টাকা কোথা থেকে নিয়ে আসব? বিয়ে করতে এসেছি, টাকা দিতে এসেছি নাকি? আমি বললাম, দুলাভাই, ডাকটা কিন্তু কোটি টাকার। আমরা তো কোটি টাকা দাবি করিনি, 20 দিলেই চলবে। ফারিস কথা কেটে বলল, অভ্র, বাচ্চাটাকে 20 টাকা দিয়ে দাও, সে চকলেট কিনে খাবে। মুহূর্তের মাঝেই হাসির রোল পড়ে গেল। অভ্র ভাইয়া বলল, শালি ডাকটাও কিন্তু কোটি টাকার, সমান সমান। কথা কাটাকাটি করে 10,000 পেলাম। কিছুক্ষণ পরে কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলেন। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়ে গেল। এখন অধরা আপুকে নিয়ে যাওয়ার পালা। আপু যাবে না। সে কি কান্না! কখনো মামাকে ধরে কান্না করে, কখন আবার মামিকে। যাকে দেখে তাকে ধরেই সে কি কান্না। এক সময় কান্না করতে করতে হাঁটু ভেঙে বসে পড়ল। অভ্র ভাইয়া কোলে তুলে গাড়িতে বসিয়ে সবাইকে বিদায় দিয়ে অভ্র ভাইয়া নিজের বাড়ির দিকে রওনা দিলেন। আজ অভ্র ভাইয়াদের বাড়ি যাওয়ার পালা। রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চালক গাড়ি চালানো শুরু করল। এসে হাজির হলাম অভ্র ভাইয়াদের বাড়ির সামনে। চোখ পড়ল দূরে ব্লেজার পরে দাঁড়িয়ে মেহমান আপ্যায়ন করছে। খাওয়া দাওয়া শেষে অধরা আপুকে দেখতে দুতলায় উঠে গেলাম। এতগুলা রুমের মাঝে অধরা আপু কোন রুমে জানবো কেমন করে? মীরাব ভাবল, এত খোঁজাখুঁজি না করছে, বাড়িটা ঘুরে দেখা যাক। ঘুরতে ঘুরতে এক রুমের ভেতরে সে প্রবেশ করল। রুমটা ভারী সুন্দর। সে বারান্দাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। হঠাৎ শব্দ হওয়া একটু উকি মেরে দেখল। দেখে সে তো অবাক। ফারিস রুমে এসে কোটটি খুলে শার্টের 3টি বোতাম খুলে যেই 4 নাম্বারটা খুলতে যাবে, মীরাব বলে উঠল, আরে আরে, আমি আছি তো, এসব কি করছেন? ফারিস চমকে বারান্দার দিকে তাকালো। বলে উঠল, আমার রুমে কি চাই? আমাকে শার্টলেস দেখতে চাও? আমি দৌড়ে বেরুতে নিলেই সে আমার হাত চেপে আঙুল দিয়ে গালে স্লাইড করতে করতে বলে উঠলেন, এসেছ তোমার ইচ্ছেতে। সে তুমি যতই যাওয়ার চেষ্টা করো না কেন, যাবে তো আমার ইচ্ছেতেই। এসেছ তোমার ইচ্ছেতে, সে তুমি যতই চেষ্টা করো না কেন, যাবে তো আমার ইচ্ছেতেই। ফারিসের এহেন কথায় তার দিক তাকল মীরাব। তাকিয়ে বলে উঠল, আপনি? এটা আপনার রুম? আমি তো অধরা আপুর রুম খুঁজতে খুঁজতে চলে এসেছি। হি 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 হি। হাসার চেষ্টা করল মীরাব। ফারিস মীরাবকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করল। মেয়েটা আজ গোলাপি শাড়ি পরছে, হালকা মেকআপ করেছে, চুল ছেড়ে দিয়েছে পিঠে। ভদ্রতা বজায় রেখে পিঠের খোলা অংশে শাল দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে নিয়েছে, হাত, পা, মুখ আর গলা ছাড়া কিছুই অবশিষ্ট দেখা যাচ্ছে না। ফারিস বাঁকা হেসে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে মীরাবকে বলল, অচেনা রুমে এসে ভয় লাগলো না? আবার বারান্দায় টই টই করে হাঁটা হচ্ছিল। আমার মতো ভদ্র মানুষের রুম না হয়ে যদি অভদ্র মানুষের রুম হতো, কি হতে পারত, কোনো আইডিয়া আছে? মীরাব হাত নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফারিস হঠাৎ মীরাবকে হেঁচকা টেনে নিজের কাছে আনল। গালে স্লাইড করে বিড়বিড় করে বলে উঠল, আমার জানা ছিল না শাড়িতে মেয়েদের এত সুন্দর লাগে। তুমি শাড়ি না পরলে বুঝতেই পারতাম না তুমি এতটা সুন্দর। কথাগুলো বলে ফারিস হঠাৎ মীরাবের গালে নিজের নাক ঘষতে লাগল। মীরাব এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে উঠল, আপনি একটা বাজে লোক, বড্ড অসভ্য, নোংরা লোক। আমাকে এভাবে স্পর্শ কেন করছেন? আপনাকে আমি আর সহ্য করতে পারছি না। ধাক্কা দিয়ে মীরাব কাঁদতে কাঁদতে চলে গেল। মীরাব দরজা খোলার শব্দ পেয়ে ফারিসের ধ্যান ভাঙল। হঠাৎ নিজের চুল টেনে বলে উঠল, ও আমায় কতটা বাজে ছেলে ভাবল। আমি তো এমন করতে চাইনি, তবুও। ফারিস কিছুক্ষণ আগের ঘটনা ভেবেই চুল টেনে বিড়বিড় করে প্রলাপ করতে লাগল। মীরাব চুপচাপ যত দ্রুত সম্ভব বাড়ি ফিরল। শাওয়ার অন করে চুপচাপ কিছুক্ষণ আগের ঘটে যাওয়া কাহিনী ভাবতে লাগল। 1 ঘন্টা পরে মীরাব বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। চুল মুছে কফি নিয়ে বারান্দায় এসে বসে গাছপালা দেখতে দেখতে গভীর ভাবনায় তলিয়ে গেল। হঠাৎ একজোড়া হাত দেখে মীরাব খানিকটা ভরকে গেল।
কে হতে পারে? পাশেই রাখা ছিল একটা মোটা লাঠি। সে লাঠিটা ধরে কিছুক্ষণ অপেক্ষা করল। লোকটা খুব কষ্টে পাইপ বেয়ে ওপরে উঠছিল। সে সফল হয়ে মীরাবের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ল। বলে উঠল, আই এম সরি, আমি জানি না কি করে এসব হয়ে গেল। এসব তুমি অভ্র বা আর কাউকে বলো না, আমাদের মধ্যেই রাখো, আমি সত্যিই সরি। মীরাব বলে উঠল, আপনি মানুষকে যাতে না বলি সেটা বলতে এসেছেন? আমার সাথে ওসব করেছেন তার জন্য মাফ চাইতে আসেনি? ফারিস বলে উঠল, মানে? মীরাব বলল, কিছু না। ফারিস বলে উঠল, আমি মোটেও বাজে ছেলে না। এভাবে শাড়ি পরে সামনে আসলে যে কোনো ছেলেরই মাথা ঠিক থাকে না। এগেন সরি, বাট দোষ তোমারও কম না। মীরাব অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? কাল চলে যাচ্ছি, ভালো থেকো বলে কিছুক্ষণ মীরাবের দিকে তাকিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। মীরাব ফারিসের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, অসভ্য, ভারী অসভ্য। সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাছপালা, ক্ষেত, নদী, পুকুর দেখতে দেখতে বাড়ি এসে পৌঁছে গেলাম। কাল থেকে আবার কলেজ যেতে হবে। এতদিন তো ভালোই ছিলাম, কেন যে পৃথিবীতে পড়াশোনা নামক শত্রুটা এলো ভাবতেই আফসোস লাগে। কলেজ যাওয়ার পথে কারো সাথে ধাক্কা খেয়ে আবারও পড়ে গেলাম। চোখ বুজে চড় খাওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু চড় পড়ল না গালে। পিটপিট করে তাকিয়ে দেখি লোকটা মিটিমিটি হাসছে, হাত বাড়িয়ে দিল। আমি ধন্যবাদ দিয়ে তার হাত না ধরে নিজে নিজেই উঠলাম। লোকটা বলে উঠল, খাওয়া দাওয়া করো না, এত দুর্বল কেন, সামান্য ধাক্কাতেই পড়ে গেলে? মীরাব বলে উঠল, আপনার চোখ কান খুলে হাঁটা উচিত ছিল। এমন কানা হয়ে হাঁটলে আমার মতো মানুষ কেন, বডি বিল্ডারও আপনার ধাক্কা খেয়ে পড়ে যাবে। লোকটা হেসে কিছু বলতে যাবে, আমি পাশ কাটিয়ে চলে গেলাম। লোকটা বলে উঠল, নামটা কি বলা যায় না? মীরাব কিছু বলল না। লোকটা জোরে বলে উঠল, আমি সাফিম। মীরাব মুখ ভেঙচি দিয়ে কলেজের গেট দিয়ে ভেতরে চলে গেল। ফারিস এই রাস্তা দিয়েই যাচ্ছিল। সাফিমকে দেখে ডেকে বলল, আরে সাফিম, তুই এইদিকে, ভাবি তোকে ফোনে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। সাফিমের সেদিকে কোনো ধ্যান নেই, সে তো ব্যস্ত কলেজ গেট দেখতে। ফারিস তাকে টেনে নিয়ে গাড়িতে উঠালো। সাফিম ধ্যান ভাঙল, নড়ে চড়ে বসল সে। ফারিস বলে উঠল, ভাবি প্রেগনেন্ট, 9 মাস চলছে, এই সময়ে বেশি খেয়াল রাখতে হয়। তুই তার খেয়াল না রেখে এমন অবিবাহিতদের মতো কলেজ গেটের সামনে মেয়ে দেখছিস। আজ বাদে কাল এক বাচ্চার বাবা হচ্ছিস, তবুও এসব বাদ দিতে পারলি না। ভাবি তোকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। এমনই যখন করবি, মেয়েটাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ভাগিয়ে কেন এনেছিলি, এমন অবহেলা করতে? সাফিম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বসে রইল। এসব কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ফেলে দিল সে। আরিফা সাফিমকে বারবার কল দিচ্ছে, এই নিয়ে 10 বার হলো। বিরক্ত হয়ে কল রিসিভ করল সাফিম, বলে উঠল, বাসায় আসছি, এসে কথা বলবো বলে কল কেটে দিল। প্রতিদিন 9টা থেকে 10টা অবধি সে অপেক্ষা করে কলেজের সামনে। যার জন্য এসে বসে সে তার দিকে ফিরেও তাকায় না। সাফিম আজ সাহস করে মীরাবের দিকে এগিয়ে গেল, বলে উঠল, আপনি তো দেখছি মারাত্মক ফুচকা লাভার, প্রতিদিনই দেখি ফুচকা খেতে। মীরাব বিরক্ত হয়ে বলে উঠল, ফলো করছেন? সাফিম হচকচিয়ে বলল, না না, ফলো কেন করব, এদিক দিয়েই অফিসে যাওয়া আসা হয়, তাই আর কি দেখি। মীরাব বলল, বলা শেষ? সাফিম বলল, জি, বুঝলাম না। মীরাব বলল, আপনি এখন আসতে পারেন। দীর্ঘদিন ফলো করে সাফিম আজ মীরাবের বাড়ির খোঁজ পেয়েছে। মীরাব বাসায় নেই, সাফিম সাহস করে ভেতরে গেল। সোফাতে মীরাবের বাবা বসে চা খাচ্ছিলেন। সাফিম কথায় ভদ্রতা মিলিয়ে বলে উঠল, চাচা, আমি আপনার মেয়েটা খুব ভালোবাসি। দীর্ঘদিন তাকে ফলো করছি। সে আমায় কিছুতেই সময় দিচ্ছে না। আমি তাকে আমার ভালোবাসার কথা অবধি জানাতে পারছি না, তাই সাহস করে আপনাকেই জানালাম। আপনি নিশ্চয়ই আমাকে এভাবে খালি হাতে পাঠাবেন না। মীরাবের বাবা তাজ্জব বনে গিয়ে বলল, আমার মেয়ের কাছেই তো পাত্তা পাচ্ছ না, তাই আমার কাছে এসেছো? আমার এত অধপতন হয়নি, বাড়িতে নিজের বউ রেখে তোমায় সময় দেব? তুমি আমার ছেলের বয়সী, তাই কিছু বললাম না, এবার তুমি আসতে পারো। সাফিম হচকচিয়ে বলে উঠল, চাচা, আপনাকে না, আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।